হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ব্রিটিশ শাসনকালে প্রবর্তিত গুরুত্বপূর্ণ আইনসমূহ সম্পর্কে। ব্রিটিশ শাসনকালে অনেকগুলি কিন্তু আইন প্রবর্তিত হয়েছিল। প্রথমে হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট, 1773 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল। এরপরে পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল। এরপর হচ্ছে চার্টার অ্যাক্ট 1793 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল। চার্টার অ্যাক্ট 2 1813 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল। এরপরে হচ্ছে চার্টার অ্যাক্ট 3 1833 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল এবং চার্টার অ্যাক্ট 4 নম্বর হচ্ছে 1853 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল। এরপর হচ্ছে ভারত শাসন আইন 1858 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল। এরপর হচ্ছে আইন বা কাউন্সিল অ্যাক্ট 1861 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল। এরপরে সনদ আইন 1892 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল। এরপর হচ্ছে মর্লেমিন্টো শাসন সংস্কার, যেটি 1909 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল। মর্লেমিন্টো শাসন সংস্কার। এরপর হচ্ছে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার বা 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন, যা 1919 খ্রিস্টাব্দে কিন্তু প্রবর্তিত হয়েছিল। এরপরে আবার ভারত শাসন আইন প্রবর্তিত হয়েছিল 1935 খ্রিস্টাব্দে। এরপরে ভারতের স্বাধীনতা আইন 1947 খ্রিস্টাব্দে। তো এগুলি ছিল কিন্তু ব্রিটিশ শাসনকালে ভারতের বিভিন্ন আইনসমূহ যেগুলি প্রবর্তিত হয়েছিল ব্রিটিশ শাসনকালে। তো প্রথমে আমরা আলোচনা করব রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে, যা 1773 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল। দেখো, 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য রেগুলেটিং অ্যাক্ট বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন পাশ করে। তাহলে 1773 খ্রিস্টাব্দে কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য কিন্তু এই আইন প্রবর্তিত হয়েছিল। একে আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইনও বলা হয়ে থাকে। দেখো, এই আইনের শর্ত কী ছিল? বাংলা প্রেসিডেন্সির গভর্নর মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সির উপর কর্তৃত্ব করার অধিকার পান। তাহলে বাংলা প্রেসিডেন্সির গভর্নর কি পেয়েছিল? মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সির উপর কর্তৃত্ব করার অধিকার পেয়েছিল। 2 নম্বর হচ্ছে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন। ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন এবং গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য 4 জন সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল গঠিত হয়, যার মেয়াদ হয় 5 বছর। এই কাউন্সিলের সদস্যরা ছিল কে কে? ক্লেভারিং, মনসন, বারওয়েল ও ফিলিপ ফ্রান্সিস। এই 4 জন কিন্তু সদস্য ছিল। যে কাউন্সিল গঠিত হয়েছিল, যার মেয়াদ ছিল 5 বছর, এই কাউন্সিলের সদস্য ছিল ক্লেভারিং, মনসন, বারওয়েল ও ফিলিপ ফ্রান্সিস। এই আইনে একটি সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হয়েছিল। তো দেখো, এই ছিল রেগুলেটিং অ্যাক্ট বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন, যা কী করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য কিন্তু এই আইন পাশ করা হয়েছিল। এরপর হচ্ছে পিটের ভারত শাসন আইন, যা 1784 খ্রিস্টাব্দে কিন্তু প্রবর্তিত হয়েছিল। দেখো, 1784 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাক্ট বা পিটের ভারত শাসন আইন পাশ করেন। এই আইনের শর্ত কী ছিল? 6 জন সদস্য দ্বারা বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। 6 জন সদস্য দ্বারা কি গঠিত হয়েছিল? বোর্ড অফ কন্ট্রোল। বোর্ডের হাতে কোম্পানির যাবতীয় সামরিক ও বেসামরিক ক্ষমতা অর্পিত হয়। এই বোর্ডের হাতে কি ছিল? কোম্পানির যাবতীয় সামরিক বা বেসামরিক হোক, সব ক্ষমতাই কি অর্পিত হয়েছিল। কোম্পানির 3 জন ডাইরেক্টরকে নিযুক্ত করে সিক্রেট কমিটি গঠিত হয়। 4 নম্বর শর্ত কী ছিল? যুদ্ধ, শান্তি, রাজস্ব ও দেশীয় রাজ্যগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন ইত্যাদি বিষয়গুলি বিবেচনা করার জন্য বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির উপর গভর্নর জেনারেলের ক্ষমতা সুনির্দিষ্ট করা হয়। এই ছিল 4 নম্বর শর্ত। তাহলে পিটের ভারত শাসন আইন কবে প্রবর্তিত হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে। এই আইনে প্রথম যে শর্ত ছিল 6 জন সদস্য দ্বারা কি বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়েছিল। এরপর হচ্ছে চার্টার অ্যাক্ট 1, অর্থাৎ প্রথম চার্টার অ্যাক্ট, যা 1793 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল। দেখো, 1793 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম চার্টার অ্যাক্টের মাধ্যমে 20 বছরের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সনদ নবীকরণ করে। তাহলে 1793 খ্রিস্টাব্দে কী ছিল? পার্লামেন্টে প্রথম চার্টার অ্যাক্ট এর মাধ্যমে 20 বছরের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সনদ নবীকরণ করে। 2 নম্বর হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলের সদস্য সংখ্যা 6 থেকে হ্রাস করে 5 জন করা হয়েছিল। এই ছিল প্রথম চার্টার অ্যাক্ট, যা 1793 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল। এরপর হচ্ছে
চার্টার অ্যাক্ট 2 নম্বর 1813 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল। দেখো এই আইন অনুসারে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার অবলুপ্ত হয়। যে কোম্পানি একচেটিয়াভাবে বাণিজ্য করছিল সেই অধিকার কি অবলুপ্ত হয় এই আইনের মাধ্যমে, চার্টার অ্যাক্ট 2। অন্যান্য ইউরোপীয় বণিকদের ভারতে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়। কোম্পানির আদায়কৃত রাজস্ব থেকে বার্ষিক 1,00,000 টাকা ভারতীয় সাহিত্য ও বিজ্ঞান শিক্ষার জন্য ব্যয় করার কথা ঘোষিত হয়। কিন্তু এই চার্টার অ্যাক্টে 1813 খ্রিস্টাব্দে যে চার্টার অ্যাক্ট, সেই চার্টার অ্যাক্টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, 1,00,000 টাকা ভারতীয় সাহিত্য ও বিজ্ঞান শিক্ষার জন্য ব্যয় করার কথা ঘোষিত হয়েছিল, চার্টার অ্যাক্ট 1813 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে চার্টার অ্যাক্ট 1833। দেখো এই অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেলে পরিণত হয়। এই অ্যাক্ট অনুসারে কী হয়েছিল, বাংলার যে গভর্নর জেনারেল ছিল তিনি ভারতের গভর্নর জেনারেলে পরিণত হয়। 2 নম্বর হচ্ছে কোম্পানির শাসন একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। কোম্পানির শাসনকালে সময়সীমা আরও 20 বছর বৃদ্ধি করা হয়। কোম্পানির কর্মচারীরা ভারতে জমি ক্রয় বিক্রয়ের অধিকার পায়। কোম্পানির কর্মচারীরা কি ভারতের জমি ক্রয় বিক্রয়ের অধিকার পেয়েছিল কিন্তু এই চার্টার অ্যাক্ট 1833 খ্রিস্টাব্দের আইনের মাধ্যমে। এরপর হচ্ছে চার্টার অ্যাক্ট 1853 খ্রিস্টাব্দে যে আইন প্রবর্তিত হয়েছিল। 1 নম্বর হচ্ছে ভারতে কোম্পানির শাসন বজায় রাখার কথা বলা হলেও সময়সীমা উল্লেখ করা হয়নি। অবাধ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আইসিএসদের নিয়োগের কথা বলা হয়। একজন লেফটেন্যান্ট গভর্নর বাংলা শাসনের দায়িত্ব পান। তাহলে একজন লেফটেন্যান্ট গভর্নর কিন্তু বাংলা শাসনের দায়িত্ব পেয়েছিল এই চার্টার অ্যাক্ট 1853 খ্রিস্টাব্দের আইনের দ্বারা। এরপরে হচ্ছে ভারত শাসন আইন, যা 1858 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল। দেখো এই ভারত শাসন আইন কখন প্রবর্তিত হয়েছিল, সিপাহী বিদ্রোহের অবসানের পর 1858 খ্রিস্টাব্দে 2 অক্টোবর ভারত শাসন আইন প্রবর্তন করা হয়। এই আইনের ফলে কি হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটেছিল। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান কোন আইনের দ্বারা হয়েছিল, ভারত শাসন আইনের দ্বারা হয়েছিল। ভারত শাসন আইন 1858 খ্রিস্টাব্দে ভারতের শাসনভার ব্রিটিশ সরকারের উপর ন্যস্ত হয় এবং ভারতের গভর্নর জেনারেল অর্থাৎ ভাইসরয় ইংল্যান্ডের মহারানীর প্রতিনিধি, যিনি উপাধি লাভ করে ভারতের শাসনকার্য পরিচালনা শুরু করে। দেখো এই সময় প্রথম ভাইসরয় কে ছিলেন, লর্ড ক্যানিং। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, অ্যান্সার হবে কি লর্ড ক্যানিং। দেখো ব্রিটিশ পার্লামেন্ট ভারত বিষয়ক মন্ত্রী হিসেবে ভারত সচিবও নিয়োগ করেন। ভারত সচিবকে সাহায্য করার জন্য 15 জন সদস্য বিশিষ্ট ইন্ডিয়া কাউন্সিল গঠিত হয়। দেখো ভারত শাসন আইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভারত শাসন আইন 1858 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল 2 অক্টোবর। কেন, সিপাহী বিদ্রোহের অবসানের পর গঠিত হয়েছিল এবং এর ফলেই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটেছিল এবং ভারতের গভর্নর জেনারেল ভাইসরয় উপাধি লাভ করে ভারতের শাসনকার্য পরিচালনা শুরু করে। তাহলে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, লর্ড ক্যানিং। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এরপরে আমরা দেখে নেব আইন বা কাউন্সিল অ্যাক্ট, যা 1861 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল। দেখো এই আইন অনুসারে বড়লাটের কেন্দ্রীয় আইন পরিষদে 6 থেকে 12 জন সদস্য নিয়োগ করার ব্যবস্থা করা হয়, যার মধ্যে অর্ধেক সংখ্যক ইংরেজ ও বাকি অর্ধেক বেসরকারি সদস্য হিসেবে ভারতীয়রা নিযুক্ত হতো। কেন্দ্রীয় আইন পরিষদের অনুকরণে বাংলা, বোম্বাই এবং মাদ্রাজ প্রেসিডেন্সিতে প্রাদেশিক পরিষদ গড়ে ওঠে। তাহলে এই আইন অনুসারে কী হয়েছিল, কেন্দ্রীয় আইন পরিষদের অনুকরণে বাংলা, বোম্বাই এবং মাদ্রাজ প্রেসিডেন্সিতে প্রাদেশিক পরিষদ গঠিত হয়েছিল। এরপর হচ্ছে সনদ আইন বা কাউন্সিল অ্যাক্ট, যা 1892 খ্রিস্টাব্দে কিন্তু প্রবর্তিত হয়েছিল। দেখো 1892 খ্রিস্টাব্দে পুনরায় কী হয়েছিল, সনদ আইন পাস করা হয়। এই আইন অনুসারে বড়লাটের আইন পরিষদে 10 থেকে 16 জন অতিরিক্ত সদস্য নিয়োগ করা হয়। আইন পরিষদের 5/2 অংশ হিসেবে বেসরকারি সদস্য নিযুক্ত হতো। এই সদস্যদের মধ্যে 5 জন নির্বাচিত এবং বাকিরা বড়লাটের দ্বারা মনোনীত হতেন। এই আইনের মাধ্যমে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাসবিহারী ঘোষ, গোপালকৃষ্ণ গোখলে কেন্দ্রীয় আইনসভায় পরোক্ষভাবে নির্বাচিত হয়েছিল। তাহলে এই সনদ আইনের মাধ্যমে কিন্তু ভারতের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাসবিহারী ঘোষ, গোপালকৃষ্ণ গোখলে কেন্দ্রীয় আইনসভায় কি পরোক্ষভাবে নির্বাচিত হয়েছিল। এরপরে হচ্ছে মর্লে মিন্টো শাসন সংস্কার, যা 1919 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল।
দেখো এটি 1909 খ্রিস্টাব্দের সনদ আইন বা কাউন্সিল অ্যাক্ট নামে পরিচিত। এই আইনটিকে 1909 খ্রিস্টাব্দের সনদ আইন বা কাউন্সিল অ্যাক্ট নামেও কিন্তু পরিচিত। এই সময় ভারত সচিব ছিলেন লর্ড মরলে এবং ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। তাহলে এই মরলে এবং মিন্টো এই দুজনের নাম অনুসারেই কিন্তু এই আইনের নাম হয় মরলে মিন্টো শাসন সংস্কার। 1919 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল। এই শাসন সংস্কারের প্রয়োজনীয়তাগুলি ছিল জাতীয় কংগ্রেসে চরমপন্থীদের উদ্ভব ও সরকারের উপর চাপ বৃদ্ধি করা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, বাংলা ও মহারাষ্ট্রের তীব্র ব্রিটিশ বিরোধী আন্দোলন। দেখো এই সংস্কারের কিছু গুরুত্বপূর্ণ দিক ছিল। 1 নম্বর হচ্ছে কেন্দ্র ও প্রদেশে কার্যনির্বাহক পরিষদ গঠন করা, উভয় ক্ষেত্রেই একজন করে ভারতীয় প্রতিনিধি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া। 3 নম্বর হচ্ছে বাংলা, বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নরের কার্যনির্বাহক পরিষদের সদস্য সংখ্যা 2 জন থেকে বৃদ্ধি করে 4 জন করা হয়। 4 নম্বর হচ্ছে কেন্দ্রীয় আইন পরিষদ গঠনে সদস্য সংখ্যা 16 থেকে বৃদ্ধি করে 60 জন করা হয়। 5 নম্বর হচ্ছে মুসলিম সম্প্রদায়কে পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার প্রদান করা হয় এই শাসন সংস্কার আইনে। তাহলে মরলে মিন্টো শাসন সংস্কার কবে প্রবর্তিত হয়? 1909 খ্রিস্টাব্দে। দেখো এটি 1909 খ্রিস্টাব্দের সনদ আইন বা কাউন্সিল অ্যাক্ট নামেও কিন্তু পরিচিত। এই সময় ভারত সচিব কে ছিলেন? লর্ড মরলে এবং ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার এবং ভারত শাসন আইন এবং ভারতের স্বাধীনতা আইন এই 3টি আইন সম্পর্কে আলোচনা করব। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। ধন্যবাদ।